প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে রপ্ত করে তারপর পরীক্ষা দেবে। এইখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেই। তো এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে কিনা অবশ্যই দেখে নাও। এখান থেকে একটা প্রশ্নও কিন্তু বাদ দেবে না তোমরা। আজকের এই পর্বে তোমাদের বাংলা সিলেবাসে যেটা রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি রয়েছে, ইলিয়াস, ধীবর বৃত্তান্ত, দাম এবং নহর। এই প্রত্যেকটা গল্প কবিতা থেকে 3 এবং 5 মার্কসের প্রশ্ন আলোচনা করব এবং পর্বের শেষে কয়েকটি এমসিকিউ এসএকিউ প্রশ্ন আলোচনা করব। পর্বটি তোমরা দেখো এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিও। প্রথমে আলোচনা করব কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে। এখানে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলি হলো: 1, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এই যে পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি, কবি এরকম বলেছেন কেন? 2, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এই রর শব্দের অর্থ কি, কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? তোমাদের আমি এই যে অধ্যায়গুলো রয়েছে তার থেকে 6টা করে প্রশ্ন আমি বলে দেবো, যার মধ্য থেকে তোমরা পরীক্ষায় কমন কিন্তু পেয়ে যাবেই। তো অবশ্যই বারবার বলছি, প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ এখানে জৈমিনী কে আর তাকে সবাই স্মরণ করছিল কেন? এটা তোমাদের 3 মার্কসের সাধারণত আসে এই প্রশ্নটি। নেক্সট রয়েছে যে আদেশ পান বীর হনুমান। তো কোন দেবীর আদেশ পান এবং দেবীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিল? আরেকটি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিল যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে সেখানকার প্রজারা যে দুর্দশার মধ্যে পড়েছিল তার বর্ণনা দাও। এগুলো হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে। তো এখানে তোমাদের প্রথম 1 দাগ দিয়ে HW প্রশ্ন হলো কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। ঠিক আছে, তো এখানে সোঙরে শব্দের অর্থ কি? আর 2 নম্বর, 4 মেঘে জল দেয় অষ্টগজ রাজ। এই 4টি মেঘের নাম লেখো। 2 দাগ দিয়ে এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নেক্সট তোমাদের পরবর্তী একটি নাটক রয়েছে, দেখো ধীবর বৃত্তান্ত। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। মানে কে কখন কেন এই মন্তব্যটি করেছে। ঠিক আছে, এটা কিন্তু কোটেশনে রয়েছে হাইপেন দিয়ে, কে কাকে কখন এই মন্তব্যটি করেছে। 2, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। কোন সময়ে রাজার এমন বিহ্বল অবস্থা হয়েছিল? 3, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। তো শকুন্তলার এই অপমানের কারণ কি? 4 দাগ, আপনারা অনুগ্রহ করে শুনুন, বক্তাকে তার বক্তব্যটি কি? এখানে বক্তা হচ্ছে ধীবর। এই যে অনুগ্রহ করে, আপনারা অনুগ্রহ করে শুনুন, এখানে বক্তা হচ্ছে ধীবর, যে কিনা শক্রাবতারে থাকে এবং সে পেশায় একজন হচ্ছে জেলে। 5 নম্বর, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তো কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? নেক্সট, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। তো কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে? সংবাদটি কি ছিল? মহারাজের খুশি হওয়ার কারণ কি? অথবা এটাই হয়তো দিয়ে দিল ঘুরিয়ে যে ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি বর্ণনা করো। কিন্তু দুটো পার্ট কিন্তু একই। নেক্সট আরেকটা দেখে রাখবে তোমরা, ধীবরের চরিত্র। এই ধীবরের চরিত্র বর্ণনা করো, এই প্রশ্নটি। এখান থেকে তোমাদের 3 দাগ দিয়ে তোমরা HW অর্থাৎ এই ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্নের উত্তর লিখবে কমেন্টে। যে তো HWটি হলো যে ধীবর এখন থেকে কার একজন বিশিষ্ট বন্ধু হলো, এটা তোমরা জানাবে কমেন্টে। নেক্সট চলে যাও ইলিয়াস। এখান থেকে পড়বে 3-5 মার্কসের যে প্রশ্নগুলো। 1 হচ্ছে ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। মানে যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কি করলো? 2 হচ্ছে সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। তো এখানে কার কথা বলা হয়েছে, মানে কে সর্বহারা হয়ে পড়লো এবং সে কিভাবে সর্বহারা হয়ে পড়লো, এই প্রশ্নটি। 3, ইলিয়াসের সম্পত্তিতে কিভাবে টান পড়লো তা বর্ণনা করো। 4, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। অর্থাৎ এই যে সুখী জীবন কাকে বলে সেটা কোনোদিনই বোঝেনি। তো বক্তাকে এই প্রসঙ্গে সে কি বলেছে? দুশ্চিন্তার অন্ত ছিল না, কার দুশ্চিন্তার কথা বলা হয়েছে এবং তার দুশ্চিন্তার অন্ত ছিল না কেন? 5 নম্বর কমপ্লিট। এবার 6, যে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। তাহলে তোমাদের এখান থেকে যে পার্টটা আমি বললাম যে ইলিয়াস থেকে, তোমরা এখানে জানাও ইলিয়াসের
প্রথম যে সম্পত্তির কথা বলা হয়েছিল সেই সম্পত্তি কি ছিল। এবারে দাম থেকে 3 এবং 5 মার্কসের প্রশ্ন পড়বে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন। মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। কে মাস্টারমশাইয়ের কথা এবং কোথায় লিখলেন এই পার্টটি। তিনি হচ্ছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে, এবং কিভাবে তিনি সেই অমরত্ব লাভ করেছেন। এ অপরাধ আমি বইব কি করে, উক্তিটি কার, কি কারণে বক্তার এমন মনে হয়েছে। 5 আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের কাছে কোন বিষয় সুখাবহ। ঠিক আছে, এটা হবে সুখাবহ। আচ্ছা, তো এই যে 5 নম্বর। আর 6 নম্বর প্রশ্ন দেখো যে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এখন এমন মনে হয়েছে, কোন প্রসঙ্গে কেন তিনি এ কথাগুলো উচ্চারণ করেছেন। এটি এখানে বলবো, দেখো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও। পাশাপাশি যদি মনে হয় যে এই প্রশ্নের পিডিএফগুলো তোমাদের প্রয়োজন এবং উত্তর প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবং পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত থাকবে। টেলিগ্রাম থেকে এগুলো সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে। আর পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো লাস্ট তোমাদের যেটা রয়েছে কবিতা নোঙর। আচ্ছা, এখান থেকে প্রথমেই আমি একটা SW দিয়ে দিই যে নোঙর কবিতাটি কার লেখা। ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাও। 1 সারা রাত মিছে দাঁড় টানি, কি কেন মিথ্যে দাঁড় টানেন। 2 এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, লাইনটির অর্থ বুঝিয়ে লেখো। 3 নোঙর কবিতায় নোঙর শব্দের অর্থ কী, কবিতাটিতে মানব জীবনের সঙ্গে সম্পর্ক কোথায় আলোচনা করো। 4 নোঙরের কাছি বাধা তবু এই নৌকা চিরকাল। তো এই নৌকা চিরকাল বাধা কেন। 5 ততই বিরামহীন এই দাঁড় টানা, তো দাঁড় টানা বিরামহীন কেন। 6 নোঙর কবিতায় কবি প্রতিবার দ্বারের নিক্ষেপে কি শুনতে পান। দেখো এখানে একটা আমি ছোট প্রশ্ন তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, এই প্রশ্নটা অবশ্যই তোমরা একবার দেখে নিও। আর পাশাপাশি MCQ যেগুলো বললাম যে নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক, ঠিক আছে, এই পার্টটা কিন্তু ভালো করে অবশ্যই দেখে রাখবে। MCQগুলো তোমাদের কিন্তু আগেও আলোচনা করে দিয়েছি, সেগুলো দেখো অধ্যায় ধরে একবার করে, পরীক্ষা দিতে যাওয়ার আগে রিভিশন করে নাও, নিশ্চিত তোমরা কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল অবশ্যই করবে। এবং তোমাদের কিছু প্রশ্ন সেট আমি আলোচনা করে দেবো, সেগুলো অবশ্যই ভালো করে দেখে যেও, দেখবে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবে যদি কিনা ভালো করে প্র্যাকটিস করো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম সাজেশন নিয়ে। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেওয়া হবে।